২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের ২৩ জন কুখ্যাত সন্ত্রাসীর তালিকার প্রথমে ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। উপায়ন্তর না দেখে সুব্রত তার বিশ্বস্ত সঙ্গী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তবে তিনি প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চাঁদার টাকা সংগ্রহ করতেন। এক পর্যায়ে কলকাতার কালীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তানভীরুল ইসলাম জয় ভারতীয় সামরিক ও পুলিশ প্রশাসনের বন্ধুদের ব্যবহার করে তাকে জেল থেকে মুক্ত করেন। এই ঘটনার পর তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার S.K. চক্রবর্তী জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান। তখন থেকেই এই ত্রয়ীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং সামরিক গোয়েন্দা MI মিলিটারি ইন্টেলিজেন্সের সম্পর্ক শুরু হয়। রের নির্দেশে সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা বাবু ওরফে মধুবাবু ভারতের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে সুব্রত ঢাকায় এসে রয়ের দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরে বোমা সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও ৭ বছরের সন্তানকে হত্যা করেন। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করেন, কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে পাকিস্তানি মুত্তাহিদা কওমি মুভমেন্ট MQM এর সঙ্গে যুক্ত থাকার কারণে সমস্যা মনে করত। সুব্রত বহুবার উলফা নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে পালিয়ে যান। এরপর তিনি দুবাই পাড়ি জমান এবং সেখানেও ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ছিলেন। সেখানে তাদের লক্ষ্য ছিল পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেমনের মাধ্যমে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশ করা। তবে এই মিশনে তারা সফল হননি। পরবর্তীতে রের পরামর্শে সুব্রত নেপাল হয়ে ভারতে প্রবেশ করলে কলকাতার STF অফ স্পেশাল টাস্ক ফোর্স তাকে বালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম তার সঙ্গে দেখা করেন। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় যে এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে। সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিথির সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। এ সময় তাকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য স্নাইপার রাইফেল ব্যবহার, বাতাসের গতি, আর্দ্রতা এবং দূরত্ব পরিমাপের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৩ সালের ডিসেম্বরে সুব্রতর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে তাকে জানান যে যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছে। তাকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলা হয় এবং জানানো হয় কাজটি সম্পন্ন করতে যা যা সহায়তা প্রয়োজন তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে। কাজ শেষ হলে সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। তাদের জানানো হয়েছিল যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই কাজে আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই তাকে পাঠানো হবে। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে বলা হয়। এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করেন এবং পুনরায় রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সুব্রতকে সহায়তা করার জন্য মোল্লা মাসুদকে স্যাটেলাইট ফোন সহ বাংলাদেশে পাঠানো হয়। এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের যোগাযোগের মাধ্যম হন নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটন।